মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারে বিভিন্ন এলাকায় বেড়েছে জলাবদ্ধতা ও পাহাড় ধস। রাঙামাটিতেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বান্দরবানেও ৭ উপজেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। শুধুমাত্র বান্দরবান পৌরসভার ১৯টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ, রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল এবং বান্দরবান থেকে রিজভী রাহাত। প্রথমে যাচ্ছি কক্সবাজারে মোর্শেদের কাছে। মোর্শেদ, টানা বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড় ধসের খবরও আমরা জানতে পেয়েছি। এখন আসলে কি অবস্থা, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা? আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা নিরাপদে? রাত্রি সকাল থেকে বৃষ্টি কমে যাওয়ায় আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি দেখা দিয়েছে। সেখানকার মানুষদের বেশিরভাগকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টেকনাফ কক্সবাজার মহাসড়কে কিছুক্ষণ আগেও আধা ঘন্টা এখানেও যান চলাচল স্থবির হয়ে পড়েছিল, কারণ এখানে যে পরিমাণ পানি ছিল সেক্ষেত্রে যান চলাচল অনেকটা স্থবির হয়ে পড়েছিল। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় আবারও যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে আশ্রয়কেন্দ্রের কথা বলা হচ্ছে, কক্সবাজারের জেলা প্রশাসন থেকে দুর্যোগ মোকাবেলায় ৬৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং সব ধরনের শুকনো খাবার সহ সব কিছু প্রস্তুত রাখা হয়েছে। সেক্ষেত্রে বিশেষ করে চকরিয়া পেকুয়ার যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সেখানকার মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এমনটি বলেছেন। অন্যদিকে যে পাহাড় ধসের কথা বলা হচ্ছে, কক্সবাজারে আজকে বৃষ্টি কম হয়েছে, অর্থাৎ সকাল থেকে কোনো ধরনের বৃষ্টি আমরা দেখিনি। গতকাল যে ভারী বৃষ্টি ছিল সেটি কিন্তু থেমেছে। সেক্ষেত্রে প্রশাসন থেকে নানাভাবে সতর্ক করা হচ্ছে, সচেতন করা হচ্ছে। বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে সেখান থেকে মানুষদের সরানো হচ্ছে এবং অনেকেই পাহাড় ছেড়ে আসতে চাচ্ছে না। তবে প্রশাসন থেকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছে, সতর্ক করার চেষ্টা করছে এবং তারা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতন বার্তার মাধ্যমে তাদেরকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছে। এবং কক্সবাজারের যে বিভিন্ন উপজেলা রয়েছে, বিশেষ করে ৩৫টি ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার মানুষ একেবারে দুর্বিষহ আছে, রান্নাঘরে চুলা জ্বলছে না, এমন একটি পরিস্থিতি বিরাজ করছে এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষদের। আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি কক্সবাজারে কোনো ধরনের বৃষ্টি হয়নি এবং টেকনাফ কক্সবাজার যে মহাসড়ক রয়েছে সেখানে আধা ঘন্টা আগেও যান চলাচল স্থবির ছিল এবং পানি নেমে যাওয়ায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ রাত্রি। কক্সবাজারের খবর শুনছিলাম, এবার একটু রাঙামাটিতে যেতে চাই জিয়াউর রহমান জুয়েলের কাছে। জুয়েল, কক্সবাজারে পাহাড় ধসের যে ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। সে আপনার এখানকার কি পরিস্থিতি একটু জানতে চাই। রাত্রি এক সপ্তাহের যে থেমে থেমে টানা বর্ষণ চলছিল, এর মধ্যে ভারী বৃষ্টিপাতের ৭ এবং ৮ই জুলাই যে বৃষ্টিপাত হয়েছে, সেখানে এই যাবৎকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে এখানকার মানুষরা বলছেন। এই পরিস্থিতি পাহাড় ধসের সংখ্যার মধ্যেই আবার উজানের ঢলে কাপ্তে হ্রদ কেন্দ্রিক যে উপজেলাগুলো রয়েছে সেখানে আসলে অনেক গ্রামই প্লাবিত হতে শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ২০টি আশ্রয় কেন্দ্রে ২,৩০০। রাঙ্গামাটি জেলায় এখন পর্যন্ত ৪০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৩,৭২৪ জন মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে আসলে রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের যোগাযোগ কিছুটা বিঘ্নিত হয়েছিল। একই সঙ্গে রাঙ্গামাটির সঙ্গে যে খাগড়াছড়ির যোগাযোগ, সেখানে সড়ক তুলে গিয়ে মালছড়িতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে মূলত পানি সরে যাওয়ায় এবং রাঙ্গামাটি সড়ক বিভাগ যে মাটি সরিয়ে নিয়েছিল সেখানে আসলে এখন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তবে বলে রাখি, বাগাইছড়ির সঙ্গে যে খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা, সেখানে ৩ কিলো নামক এলাকায় সড়ক ধসে গিয়ে যোগাযোগ এখন বিচ্ছিন্ন রয়েছে। এর বাইরে এই সাজেকে যেখানে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন, সেখান থেকে অনেকেই আসলে গতকাল ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে সেনা বাহিনীর সহযোগিতায়। আজকে সেখানে ৩১১ জনকে আজকে সকালে সরিয়ে নেওয়া হয়েছে। আরো ১১ জন পানি একেবারেই কমে গেলে তাদেরকে সরে আনা হবে। বলে রাখি, এই পরিস্থিতি রাঙ্গামাটির সদর যে মগবান আছে ইউনিয়ন, সেখানে আর বিলাসী উপজেলায় ফারুয়া এলাকায় এই ২ জন মানুষ আসলে
ঢলের স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন। বলে রাখি, এই পরিস্থিতিতে আসলে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে মাইকিং করা হচ্ছে মানুষজনকে স্থানীয় যে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন তারা চলে যান। এর মধ্যেই অনেকেই আশ্রয় নিয়েছেন, অনেকেই এখনো যেতে চাচ্ছেন না নানা কারণে। সেটি হচ্ছে যে তাদের ঘর বাড়ি আসবাবপত্র এবং যে গৃহপালিত পশু রয়েছে সেগুলোর কারণে। তবে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সবশেষ। রাত্রি রাঙামাটির খবর শুনছিলাম, এবার একটু বান্দরবানে যেতে চাই, সেখানে রয়েছেন রিজভি। রিজভি, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক পুনরায় চালু করা সম্ভব হচ্ছে কিনা? রাত্রি আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু ঘুরি ঘুরি কখনো মাঝারি আবার কখনো ব্যাপক আকারে কিন্তু বৃষ্টি পড়ছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিছু সময় বৃষ্টি থেমে থেমে পড়ছে, যার কারণে এখন কিছুটা পানি অপরিবর্তিত রয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে কিন্তু 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে কিন্তু শুধু বান্দরবান শহরে 19টি আশ্রয় কেন্দ্রে প্রায় 5,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তো আমরা দেখেছি বান্দরবান জেলা শহরের বা আর্মিপাড়া, কালাঘাটা এবং হাফেজগোনা, বালাঘাটা এলাকার কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, বান্দরবানের রুমা, থানচি এবং লামা আলীকদমে যেসব সড়কগুলো রয়েছে তা একাধিক সড়ক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তো একাধিক সড়কগুলো কিন্তু চালু করতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ, বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এদিকে সড়ক বিভাগের পক্ষ থেকে কিন্তু এসব সড়ক কিন্তু চালু রাখার জন্য কাজ করে যাচ্ছেন। তো মূলত একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান চট্টগ্রাম সড়কের যে বাজেলিয়া একটি সড়ক রয়েছে, সেখানে পানি ওঠার কারণে কিন্তু বান্দরবানের সাথে এখন সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিছুটা থেমে থেমে বৃষ্টিপাত হলো, কিন্তু পানি একদম অপরিবর্তিত রয়েছে। পানিটা কিছুটা সংখ্যক একদম কয়েক ফুটের মতো পানি কমলো, কিন্তু এখনো মানুষের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেসব এলাকাতে কিন্তু এখনো পানি সরে যায়নি। তো আমরা জানতে পেরেছি জেলা প্রশাসক সানিউল ফিরদৌস আমাদেরকে জানিয়েছেন, যেসব আশ্রয় কেন্দ্রে যারা মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, খিচুড়ি এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তো জেলা প্রশাসক সানিউল ফিরদৌস তিনি আমাদেরকে আরও জানিয়েছেন, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে সরিয়ে নিতে কিন্তু বান্দরবান জেলা শহরে ব্যাপক আকারে কিন্তু মাইকিং চলছে এবং তাদেরকে পাহাড়ের পাদদেশ বসবাসকারীদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার জন্য তিনি বারবার অনুরোধ জানিয়েছেন। তো বান্দরবানের লামা এবং আলীকদম উপজেলার যে সড়কটি রয়েছে সেই সড়কটিও কিন্তু পানিতে তলিয়ে রয়েছে, যার কারণে লামা আলীকদম সড়কটিও কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি পানি অপরিবর্তিত রয়েছে, যার কারণে কিছু এলাকায় কিন্তু নেটওয়ার্কও নেই, বিদ্যুৎ নেই, যার কারণে মানুষ জনদুর্ভোগে পড়েছে। এইসব জনদুর্ভোগ থেকে কিন্তু পোহাতে মানুষ এখন যে বৃষ্টি কিছুক্ষণ পর থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করছে। তো আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের জনদুর্ভোগ লেগে আছে, নেটওয়ার্ক নাই এবং বিদ্যুতের একটি প্রভাব কিন্তু পড়েছে। তো বিদ্যুৎ বিভাগও কিন্তু কাজ করছেন যে বিদ্যুতে তারা সচল রাখার জন্য। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলীর পক্ষ থেকে কিন্তু নিরাপদ পানির জন্য যে ব্যবস্থা করছেন, তারা নিরাপদ পানি বিতরণ করছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবচেয়ে তথ্য। কক্সবাজার, রাঙ্গামাটি আর বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে বাঁশখালীতে আছেন হোসেন জিয়াদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়াদ, পানি বাড়া আর পানিবন্দী মানুষের খবর জানিয়েছে, পানি নামার কোনো খবর আছে কিনা আপনার কাছে? মূলত পানি এখনো পর্যন্ত যেভাবে নামছে তাতে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। গত কয়েকদিনের তুলনায় আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, কিন্তু নিম্নাঞ্চল যেগুলো রয়েছে অর্থাৎ সাতকানিয়া এবং বাঁশখালীর যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে কিন্তু বান্দরবান থেকে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর যে পানি, সেই পানি কিন্তু এই সাতকানিয়া বাঁশখালী হয়ে বঙ্গোপসাগরে যায়। সে কারণে এই জায়গাগুলোতে কিন্তু পানি ধীরে ধীরে আরও বেশি বাড়ছে। আমরা সকালে যে জায়গাটিতে এসেছিলাম সেখানে অন্তত 4 ইঞ্চির মতো এই মুহূর্তে পানির পরিমাণ বেড়েছে। একটু বলে রাখি, চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গত 4 তারিখ থেকে আজকে পর্যন্ত 5 দিনে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি সর্বোচ্চ রেকর্ড। এই বৃষ্টিপাতের সাথে যোগ হয়েছে পাহাড়ি ঢল। এখানে সাঙ্গু নদীর পাড় ভেঙে পুরো লোকালয়, সাতকানিয়া বাঁশখালীর পুরো লোকালয় আসলে প্লাবিত হয়েছে। এবং আমরা যেখানে আছি এটি গুণগরী এলাকা, এখানে একেবারে হাঁটু থেকে কোমর সমান
সমান পানি। খানখানাবাদ সহ এর নিচে যে এলাকাগুলো রয়েছে বেশ কয়েকটি ইউনিয়ন, সেখানে টিনের চাল ছুঁয়ে পানি আসলে চলে যাচ্ছে এবং এখানকার মানুষ বলা যায় গত 4 দিন ধরে চট্টগ্রামের জেলা প্রশাসনের যে হিসাব প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং দুর্বিষহ রাত দিন সময় কাটাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় যেটি হয় যে বিদ্যুৎ নেই, শুকনো কোনো খাবার নেই, রান্নাবান্নার ব্যবস্থা নেই, এখানে সহায় সম্বল যেটুকু ছিল সবই আসলে মানুষের নষ্ট হয়ে গিয়েছে। যে যেখানে পারছেন আসলে উঁচু দালান কিংবা ছাদ, যে যেখানে পারছেন তারা আসলে সেখানে আশ্রয় নিচ্ছেন। এখানকার মানুষের সাথে কথা হচ্ছিল, আমি দেখেছি বেশ কিছু কাঁচা ঘর যেগুলো পানির তোড়ে কিন্তু ভেঙে গিয়েছে। মূলত অসহায় নিম্নবিত্ত মানুষের ঘর যেগুলো টিনের চাল, সেগুলো কিন্তু গাছ পড়ে বা বানের পানি ঢুকে আসলে নষ্ট হয়েছে। মানুষের এখানে যেটি অভিযোগ যে প্রশাসনের পক্ষ থেকে কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন কেউ আসলে এই সব জায়গায় ত্রাণ বিতরণ করতে আসতে পর্যন্ত পারছে না। তবে আজকে সকালে আমরা দেখেছি অবস্থা মূল সড়ক ধরে কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাকে ট্রাকে ত্রাণ নিয়ে ঢুকছেন এইসব এলাকাগুলোতে। এখানে সুপেয় পানির এক ধরনের সংকট তৈরি হয়েছে এবং এখানে স্থানীয় মানুষরা বলছেন যে যত দ্রুত সম্ভব এই ত্রাণ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রায় 20 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন দলের নেতারা আজকে এই জায়গায় বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও এসেছিলেন। তারা আসলে এই জায়গাগুলো পরিদর্শন এবং একই সাথে ত্রাণ বিতরণ করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ পরিস্থিতি। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। সকালে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বন্যা দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাঁশখালী, সাতকানিয়া ও চট্টগ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ ও বিতরণ করেন তিনি। বাঁশখালী এলাকায় বন্ধ স্লুইস গেট খুলে দেওয়ারও দাবি জানান আমির। বলেন, এসব এলাকার দুঃখ দুর্দশা সরকারের কাছে তুলে ধরা হবে। জামায়াতের পক্ষ থেকেও বন্যার্তদের সাহায্যের আশ্বাস দেন তিনি। তবে এই পরিস্থিতির রাতারাতি উন্নয়ন সম্ভব নয় বলেও জানান জামায়াত আমির। সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো। তবে এটা ঠিক যে আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। এদিকে রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খোঁজ রাখছেন জাবেদ আব্দুল্লাহ। চলে যাচ্ছে তার কাছে। জাবেদ, এতক্ষণ আমরা ঢাকার বাইরের সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম দুর্ভোগ এবং সংকটময় পরিস্থিতির খবর। অতিবৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? রাত্রি আজ আষাঢ়ের 26 তারিখ, বর্ষাকাল। মূলত এই জুলাই আগস্ট এই মাসটি বৃষ্টিপ্রবণ মাস। এই বর্ষাকালে বৃষ্টিপাত হয়েই থাকে। তবে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এবারের বৃষ্টিপাতের রেকর্ড কিছুটা বেড়েছে। সকাল থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 211 মিলিমিটার এবং ঢাকায় এখন পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 26 মিলিমিটার। আবহাওয়াবিদ গণমাধ্যমে একটি ব্রিফিং করেছিল, সেখানে তারা বলছে যে আগামী 12 তারিখের পর এই যে বৃষ্টিপাত, যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণ ধীরে ধীরে কমে আসতে পারে। তবে দেশের সব জেলায়, মোটা দাগে এভাবে তারা আমাদেরকে জানিয়েছে, দেশের সব জেলাতেই মাঝারি থেকে অতি ভারী এই বর্ষণ সেটি অব্যাহত থাকবে এবং এর ফলে দিনে এবং রাতের যে তাপমাত্রা সেটি ধীরে ধীরে কমে আসবে। একটু স্বস্তির সংবাদ, বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল সেটি ধীরে ধীরে এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে এবং উপকূলীয় একই অঞ্চলে সেটি বিরাজমান বলে
বলে কিন্তু আমাদেরকে আবহাওয়া যে অধিদপ্তর সেই অধিদপ্তর থেকে জানানো হয়েছে। একই সঙ্গে তারা বলছে যে মোটামুটি সিনপটিক যে রেখা এবং রাডার এবং স্যাটেলাইট যে ইমেজ রয়েছে সেই ইমেজ পর্যবেক্ষণ বলছে যে আকাশে মূলত সঞ্চালনশীল মেঘমালা রয়েছে। সেই সঞ্চালনশীল মেঘমালার কারণে এই থেমে থেমে বিভিন্ন জেলায় এই বর্ষণ কিন্তু অব্যাহত আছে। মোটা দাগে তারা যে বিষয়টি বলতে চাচ্ছেন যে এটি মূলত এই জুলাইয়ের বৃষ্টি, সাধারণত এই জুলাই মাসে বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। এর ফলে তারা যেটি বলছেন যে এই কারণেই মূলত দিনে এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে। এখন পর্যন্ত ঢাকায় যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটির রেকর্ড আমরা এর পরবর্তী সংবাদে হয়তো আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে পারবো। এর পাশাপাশি আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে এই যে মৌসুমি বায়ুর প্রভাব, সেই মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণেই মূলত যে 4টি সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মোংলা, এই 4টি সমুদ্র বন্দরকে 3 নং যে স্থানীয় সতর্ক সংকেত সেটি দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উপকূলের কাছাকাছি মাছ ধরার ট্রলারকে থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। রাত্রি এই ছিল আমার কাছে আবহাওয়ার যে সবশেষ তথ্য সেটি। রাত্রি রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ। এদিকে হবিগঞ্জে সদরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। এদিকে মৌলভীবাজারে বেড়েছে মনু নদীর পানি। অন্যদিকে বরগুনায় থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত। পায়রা ও বিষখালী নদীর পানি বৃদ্ধির কারণে বেড়িবাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জের লস্করপুর থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার ও মৌলভীবাজার থেকে এম এ হামিদ এবং বরগুনা থেকে সুজন আকুন। প্রথমেই যাচ্ছি হবিগঞ্জের কাজলের কাছে। কাজল, ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে কিনা এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আসলে একটি সুখবর বলতে এখন পর্যন্ত যে নদীর পানি সেটি আসলে একেবারে নিচুতে নেমে গিয়েছে। উজানের বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু নদীর পানি কমতে শুরু করেছে এবং একেবারে নিচুতে নেমে গিয়েছে। ফলে লোকালয়ে যে পানি প্রবেশের একটি গতি ছিল সেটি আসলে কমে আসছে, যদিও সামান্য পরিমাণে পানি এখনও লোকালয়ে প্রবেশ করছে। অন্যদিকে যেহেতু লোকালয়ের যে পানিগুলো ছিল, উজান এলাকার যে পানিগুলো ছিল, সেই পানি ভাটিতে নামতে শুরু করেছে। আমি এখন আছি যে গ্রামটিতে, সেটির নাম হচ্ছে আদ্যপাশা। এই গ্রামে অন্তত 300-র অধিক পরিবার রয়েছে। যে স্থানীয়রা যেটি বলছেন যে এই যে ঘর বাড়িগুলো, এখানে আসলে প্রত্যেকটি ঘরে আঁটু পরিমাণ পানি ছিল। যেহেতু এখন ভাটি নামছে পানি, ফলে ঘর শুকিয়েছে এবং উঠানো শুকিয়েছে। শুধুমাত্র নিচু যে এলাকাগুলো রয়েছে সেই রাস্তাঘাট সহ নিচু এলাকাগুলোতে এখনও পানি জমে আছে। তবে স্থানীয়রা যেটি বলছেন যে নদীর বাঁধ এখনও আসলে না বাঁধার কারণে বা বাঁধার যে কাজ সেটি শুরু না করতে পারার কারণে মূলত তাদের মধ্যে আরেকটি শঙ্কা, যেহেতু আবহাওয়া অফিস বলছে যে এখনও আসলে ভারী বর্ষণ উজানে এবং আরও কয়েকদিন থাকারও কথা বলা হচ্ছে। ফলে নদীতে যদি আবারও পানি আসে সেই ক্ষেত্রে এই ভাঙনকৃত এলাকাটি দিয়ে পানি প্রবেশ করে আবারও আসলে তাদের যে ঘর বাড়ি রয়েছে সেগুলো তলিয়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে দ্রুত এই বাঁধটি মেরামতের দাবি জানিয়েছেন। অন্যদিকে আসলে যারা এই গ্রামের বাসিন্দা যারা ছিলেন, গতকাল রাতে যখন বাঁধ ভেঙে গিয়েছিল, সকলেই আসলে নিজেদের আত্মীয় স্বজন একই সাথে উঁচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে অবস্থান নিয়েছিলেন। তো রাত্রি এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙেছে, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবং একটু মৌলভীবাজারে যেতে চাই হামিদের কাছে। হামিদ, কোনো বেড়িবাঁধ ভাঙার খবর পেয়েছেন কিনা এখন পর্যন্ত? রাত্রি গত পরশুদিন থেকেই কিন্তু মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অবনতি ঘটতে শুরু করে। বিশেষ করে গত পরশুদিন কমলগঞ্জের মখাবিল এলাকায় ধলাই নদী ভাঙনের মধ্য দিয়ে বন্যা পরিস্থিতি শুরু হয় এবং ধলাই নদীর আরেকটি এলাকা জসিম বিল এলাকা দিয়ে আরেকটি ভাঙনের সৃষ্টি হয়। এতে করে প্রায় 10,000 মানুষ গতকালকেই পানিবন্দী হয়ে পড়ে। এখন পর্যন্ত যদিও পানি নিচে নেমে গেছে কিন্তু মানুষের দুর্গতি কমেনি। তাছাড়া গতকালকে বিকেলেই কিন্তু মৌলভীবাজারের রাজনগর এলাকার উজিরপুর এলাকায় একটি নদী ভাঙন দেখা দেয় এবং এই নদী ভাঙনের কারণে প্রায় 10 থেকে 15টি গ্রাম তাৎক্ষণিক অবস্থায় পানিবন্দী হয়ে পড়ে এবং আস্তে আস্তে যখন পানি নিচের দিকে নামতে থাকে তখন লোকজন পানিবন্দী হয়ে ক্ষতির সম্মুখীন হয়। বিশেষ করে হরিপাশা এলাকার বেশ কিছু পরিবার, অর্থাৎ 500 থেকে 1000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে এবং তারা বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে একটা জান্নাত সেন্টার রয়েছে, যে জান্নাত সেন্টারে 4 থেকে 500 লোক
ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। এছাড়া আরেকটি বেড়িবাঁধ আজকে সকালে বাঙ্গার হাট নামক এলাকায় ভেঙে যাওয়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং লোকজন সমস্যার মধ্যে পড়েছেন এবং সেখানে পানিবন্দী হয়ে আশরাফ আলী নামে 65 বছরের একজন লোক মারাও গিয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের পক্ষ থেকে 16টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে 30 থেকে 40 জন লোক আশ্রয় গ্রহণ করেছেন এবং শুকনো খাবার যথেষ্ট পরিমাণ রয়েছে। যদিও এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে অর্থাৎ যারা পানিবন্দী হয়েছেন সেখানে তারা কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সামগ্রী বা খাদ্য সামগ্রী পাননি বলে তারা আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের সাথে। তিনি বলেছেন যে উজানে কিছুটা বৃষ্টি কমে এসেছে, এতে করে মনু নদীতে এই মুহূর্তে মনু ব্রিজ এলাকায় পানি নিচে নেমে এসে 15 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু চাঁদনীঘাট এলাকায় মৌলভীবাজার শহরে সেখানে পানি বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা যায় এখন পর্যন্ত মানুষ সমস্যার মধ্যে রয়েছে এবং যে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে মানুষ আরও সমস্যার মধ্যে পড়বে এবং মানুষজন ঘর বাড়ি থেকে বেরোতে পারছে না, পশু সহ সবাইকে নিয়ে সমস্যার মধ্যে আছে এবং এই মুহূর্ত পর্যন্ত আউশদানের 38,530 হেক্টর জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ। মৌলভীবাজারের খবর শুনছিলাম, এবার একটু বরগুনায় যেতে চাই। সুজন আকন রয়েছেন সেখানে। সুজন, টানা বৃষ্টিতে নদীর পানি কতটুকু বেড়েছে? রাত্রি আসলে নদীর পানি এখনও সেই পরিমাণে বৃদ্ধি পায়নি, তবে এই নদী পাড়ের অর্থাৎ বিষখালী, পায়রা এবং বলেশ্বর এই 3 নদীর তীরবর্তী যেসব বাসিন্দারা বাস করে তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে। বিশেষ করে আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত পরশুদিন কিন্তু বরগুনার তালতলী উপজেলার একটি ট্রলার কিন্তু সমুদ্রে গিয়ে, এই উত্তল সমুদ্রে গিয়ে কিন্তু ডুবে যায় এবং সেই ট্রলারটিতে মূলত 18 জন জেলে ছিল, তাদের মধ্যে কিন্তু 2 জন এখনও নিখোঁজ রয়েছে এবং বাকি 16 জনকে কিন্তু অন্যান্য যেসব ট্রলার সমুদ্রে অবস্থান করে তারা কিন্তু তাদের উদ্ধার করে পটুয়াখালীর মহিপুর বন্দরে তাদের সুস্থভাবে নিয়ে এসেছে। তো এই সব বিষয় আসলে আমরাও বেশ এই বরগুনা সহ অন্যান্য যে 5টি উপজেলা রয়েছে সেখানেও আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছে যে এই উত্তাল সমুদ্র কিংবা এই যে সতর্ক সংকেত চলছে তার মধ্যেও কিন্তু সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বেশ কিছু ট্রলার কিন্তু সমুদ্রে মাছ শিকারের জন্য তারা অবস্থান নেয়। এই বিষয়ে কিন্তু আমরা জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। তিনি যেমনটি জানিয়েছে যে তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু বারবারই বলা হয়েছে এই বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্রে যাতে জেলেরা মাছ শিকারে না যায় সেজন্য কিন্তু তারা বেশ কয়েকবারে কিন্তু মাইকিং করেছে বা জেলে পল্লীগুলোতে গিয়ে তারা বলেছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু জেলেরা সমুদ্রে যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বা যে কোনো বন্যার আসলেই কিন্তু এই পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর তীরবর্তী যেসব বাসিন্দারা বাস করে, বিশেষ করে কিন্তু এই বেড়িবাঁধের মধ্যে এবং বাহিরেও কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু পরিবার কিন্তু এখানে বসবাস করে, তারা কিন্তু এই স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 3 ফুট কিংবা 5 ফুট পানি বৃদ্ধি পেলেই কিন্তু এসব বেড়িবাঁধ কিন্তু ভেঙে কিন্তু কিংবা উপচে কিন্তু লোকালয়ে পানি ঢুকে এবং জানমালের ব্যাপক ক্ষতি হয়। এবং পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সঙ্গেও কিন্তু আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছে যে বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে কিন্তু 44 কিলোমিটার ঝুঁকিপূর্ণ অর্থাৎ ভাঙনপ্রবণ 44 কিলোমিটার রয়েছে এবং অতি ঝুঁকিপূর্ণ রয়েছে 14 কিলোমিটার। এসব বেড়িবাঁধ কিন্তু তারা মেরামতের জন্য ইতিমধ্যে 2টি প্রকল্প তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেই প্রকল্প দুটো আসলে তারা বেড়িবাঁধগুলো মেরামত করতে পারবে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বিস্তারিত।